হ্যালো। কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? আমি ফোন করলে আপনি ফোনটা রিসিভই করছেন না। কি, আমি কি কোনো ভুল করছি আপনার কাছে? না, ভুল করনি। কিন্তু তুমি তোমার বাবুলকে নিয়েই থাকো। আমাকে কেন ফোন করছো? আমাকে আর ফোন টোন দিও না, বুঝছো? আমি এবারে কি দোষ করলাম? হ্যাঁ? আর এখানে বাবুলই বা আসলো কেন? বাবুলের সঙ্গে আমি কি কিছু করছি নাকি যে আপনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন? আপনি একটু ভালো হন। এতটা সন্দেহ করা ভালো না, বুঝছেন? আমি কেনই বা তোমাকে সন্দেহ করব না? হ্যাঁ, আমি শুনতে পারলাম যে তুমি বাবুলকে নিয়ে কোথাও গেছিলে, আর শুনলাম যে ভালোই মাস্তি করে আসলে। কেন আমার সঙ্গে থাকবে আবার বাবুলের সঙ্গেও তুমি যাও? যে কোনো একজনকে বেছে নাও। এভাবে দুইটা পুরুষ একটা মেয়ে কন্টিনিউ হয়? এটা বাদ দাও। তুমি তোমাকে পরিবর্তন করো। আমাকে তোমাকে পরিবর্তন করতে হবে না, বুঝছো? একটু ভালো হও, ভালো হও, ভালো হওয়ার চেষ্টা করো। এভাবে হয় না আসলে। তার মানে আপনি কি বোঝালেন? আমি আপনার সঙ্গে প্রতিদিন ওইটা করতে পারলে ভালো, আর ঠিকঠাক মতো না দিলেই আমি খারাপ, না? একটু আমাকে বোঝার চেষ্টা করেন রে ভাই। একটা মেয়ে মানুষ হয়ে আমি আর কত পারবো? আপনি যখন ইচ্ছা, যখন ডাকেন, আমি তখনই আপনার কাছে যাই। আপনি আপনার ইচ্ছা মতো, মানে জান প্রাণ দিয়ে আমাকে এইভাবে করেন, ওইটা করেন। আমারও তো সহ্য করা লাগবে। আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমার তো মাসে একদিন সমস্যা হয়, তিন চারটা দিন একটু সমস্যার মধ্যেই থাকি। এটা বোঝা লাগে না? সবসময় বললে হয়? আমার আমার ভয় লাগতেছে যে যেভাবে আপনি করেন, এইভাবে করলে আসলে ঠিক থাকা যায়? আমি তো সহ্য করতে পারি না। অত বড় এটা আমি পারি নাকি? তারপরও কষ্ট মষ্ট করে আপনাকে সুখ দেওয়ার জন্য আমি নেই। তাছাড়া কি করব? তারপরও যদি দুই একদিন একটু গ্যাপ দিই, আমি অমুকের সাথে গেলাম, তমুকের সাথে গেলাম, এটা আমাকে বলেন। এটা আসলে ঠিক না। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন। দেখো, আজ বিগত 15টা দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না। আর আমি তোমাকে সন্দেহ করছি, এই কারণে আমি তোমার ফোনটাও রিসিভ করিনি। যাই হোক, আমি তোমার থেকে একটু আলাদা থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন বুঝেই গেলাম আসলেই তুমি বাবুলের সঙ্গে কোথাও যাওনি। ঠিক আছে, খুশি হলাম শুনে। আর আমার অভিমানটা ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করছো নাকি করবা না? কোথায় জনাব? হুম? কোথায় দেখা করতে হবে? একটু বলুন, কোথায় দেখা করতে হবে? আর কালকেই লাগবে? কি, ওইটা কি করা লাগবে? মাথায় উঠে গেছে নাকি? কি সমস্যা? হুম? ভালোবাসা উতলায় পড়ছে আমার জন্য? হুম? দেখো, তুমি আমার সঙ্গে একদম মজা নিও না। আমার আসলে এইসব ভালো লাগছে না। আজ কতটা দিন হলো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। আর আমিও বা এইভাবে থাকি কি করে? যদি আজ আমার বউ থাকতো, তাহলে হয়তো এই গ্যাপটা তাকে দিয়ে পূরণ করতাম। আমারও তো লাগবে। অনেকদিন আসলে তোমাকে কাছে পাই না। আর তুমিও তো এই ফাঁকে ভালোই একটা লম্বা রেস্ট নিয়ে নিলে আমার থেকে আলাদা হয়ে। কি, আসলে সিরিয়াস বলছি, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। আমার লাগবে। আর আমার বাড়িটা একটু ফাঁকা আছে, তুমি আসো। কি, আসবে না? হুম, আসবো। আসবো না কেন? কেন জনাব? আসলে কি হবে? হ্যাঁ? কি হবে আসলে? হুম? মেরে ফেলবো আমাকে? হুম? চিড়ে খাবা? লক্ষ্মী সোনা আমার, একটা কথা বলি তোমাকে। আমার এসব আসলে কিছু মনে করে বলছি না। আমাকে আর কষ্ট দিও না। তুমি আমাকে যেভাবে ওইটা করো না, আমার খুব কষ্ট হয়। আমি আসলে সহ্য করতে পারি না। ওইভাবে অত কষ্ট দিয়ে করো কেন? তুমি তো আমাকে রাজি খুশি করেই করলে পারতো। হ্যাঁ? আমার আসলে যা লাগবে, যতটুকু লাগবে, আমি যেভাবে যতটুকু পারি সহ্য করতে, তুমি তার চেয়ে অনেক বেশি করো। তোমাকে কি আমি সহ্য করতে পারি? তোমার ওইটা যে মোটা আর যে লম্বা, ওরে বাবা! আমি বাদে অন্য কোনো মেয়ে হলে পালায় যেত দেশ ছেড়ে। কিন্তু আমি হয়তো তোমাকে ভালোবেসে ওটা ধরে রাখছি, বুঝছো? আর তুমি আমাকে বিয়ে করবা কবে? এইভাবে মানে লুকায় লুকায় আর কতদিন আমাকে খাবে? হ্যাঁ? ফ্রিতে খাচ্ছ, মজা লাগছে না? একসময় দেখা যাবে যে আমার বাবু টাবু হয়ে গেছে, পেটে চলে আসছে, তখন আর তুমি আমাকে বিয়েই করবে না। তখন আমার কি হবে? হুম? বোঝে না, পাগলের মতো একটা সিদ্ধান্ত নাও। এভাবে আর কতদিন চুরি করে এসব করবো? আর এত ঝগড়াঝাটিও ভাল লাগে না। মানুষ কি বলবে এসব? শোনো জান পাখি,
আর 6টা মাস মাত্র আমাকে একটু সময় দাও। আমি ঠিক 6টা মাস পরেই তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলিতেও কথা বলে রাখবো। আর তুমিও আমার উপর একটু ডিপেন্ড করে চলো। আর যেহেতু আমি তোমাকে বিয়ে করছি, তো এখানে তো আর সন্দেহের কিছু নাই, আসলে আমি মন থেকে বলছি কথাটা। তো এভাবেই বিয়ে করার আগে আমরা আসলে তো যেটা করেই ফেলছি, মানে ওইটা কন্টিনিউ আমরা করতেই থাকি। তুমিও যুবতী, আমিও যুবক ছেলে, আমারও তো দরকার। আর যে কারণে কারণে একটু দেরি হচ্ছে, মানে আমার একটা ছোট বোন আছে, তো ওর বিয়েটা হয়ে গেলে তারপরে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এখন থেমে তো আর থাকা যায় না। এই জন্য দুজন কন্টিনিউ করে ওইটা মাঝে মধ্যে একটু লোকায় করতে হয়। আমারও তো লাগে, বোঝো না? এই জন্য তোমাকে বলছি, পাগলি কোথাকার। না 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 জনাব, আমি এতদিন থাকতে পারবো না, এত লেট করতে পারবো না। তুমি জলদি জলদি আমাকে বিয়ে করো, একটু তাড়াতাড়ি করো। তা না হলে আমার ফ্যামিলি থেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে তখন তোমাকে হাই হাই করতে হবে আমার জন্য। আমার মতো এত সহ্য করে তোমাকে কেউ দিন পার করবে না। আমি তোমাকে যে ভালোবাসি, আর তোমার যে কুপরে বাবা, এইটা কি অন্য মেয়ে সহ্য করে তোমার ঘর করবে? আমি হয়তো করব, কারণ আমি অগ্রিম থাপ খেয়ে বুঝেছি যে তোমার কি থাপ রে বাবা। তুমি যে মার দেও না, যেরম করা করো, ওইভাবে কারোর বসে থাকে। চিৎ করো, উপর করো, কাঠ হও, এদিক হও, এটা খায় ওটা খায়, টানা সিরা কি যে একটা শুরু করে দাও তুমি, আমার জীবনে কোনোদিন দেখোই নি। হুম, এইভাবে এত অত্যাচার করে আমাকে যে ইউজ করো, এটা কি অন্যের বেলায় তুমি পারবা? সে কি মেনে নেবে এগুলো? কিন্তু তোমার ঘরেই করবে না, তোমার ভাতই খাবে না, সংসার ছেড়ে পালাবে। আমি এটা করব, এই জন্যে তুমি একটু জলদি করো। আর তোমার সঙ্গে আমার এটা অগ্রিম করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝছো? আরে পাগলি, একটু বোঝার চেষ্টা করো। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। এতে কোনো সন্দেহ নেই, আমি ট্রাই করতেছি। আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা চলছে, তো ওর বিয়ে হয়ে গেলে আমি তোমাকে বউ করে ঘরে নিয়ে আসবো। তুমি এইটুকু ধৈর্য ধরো, আর ফ্যামিলিকে একটু সামলাও। অন্য কোথাও তোমার যদি বিয়ের কোনো সম্বন্ধ আসে, সেটাকে তুমি ডিলিট করে দাও। বলো যে আমার একটু সমস্যা আছে, এইটাই করে একটু দিনটা পার করে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বউ করে নিয়ে আসবো। আর আমার মতো ছেলে তুমি এত কোথায় পাবে, হ্যাঁ? আমি কি কম? আমি তোমার উপযোগী ছেলে। অবশ্যই তোমার বাবা যত ধনীই হোক, আমাকে মেনে নেবে তোমার বাবার সুপাত্র, সু মানে মেয়ের জামাই হিসাবে, বুঝছো? ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার নায়ক। কি তাহলে কি কালকে তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে? হুম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। কারণ আমার খুবই দরকার হয়ে গেছে। বিগত 15টা দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। কালকে আগে আসো না। কালকে দেখো তোমার রসের কৌটা কিভাবে ভেঙে ভেঙে আমি খাই। তারপরে তুমি বুঝবা ঠেলা। কয়টা দিন দাও নাই, আমার মাথাটা ভার হয়ে গেছে। তোমাকে ইউজ করলে আমার খুব ভালো লাগবে, বুঝছো? একটু জলদি আসবা। আর আসার আগে আমাকে ফোন করো, হ্যাঁ? ঠিক আছে যান, তাই হবে। আমি আগামীকাল শিওর তোমার সঙ্গে আসবো এবং মাস্তিতে মেতে উঠবো। আমারও লাগবে। আজ কয়টা দিন না, আসলে ওইটা থাকি না, আমার আসলে ওইটা করতে করতে আমারও একটু অভ্যাস হয়ে গেছে, বুঝছো জান? লাগবে, তবে অত্যাচার করো না। অত বড় আমি এটা নিতে পারি না, একটু আস্তে আস্তে করবা। আর শোনো, উম খালি খালি তো তুমি করে মজা নাও, কিন্তু আমার যে ভয় লাগে, যদি বাবু হয়ে যায় তাহলে কি হবে? বোঝো না কেন এটা? হুম। ওইভাবে থাকবা না, একটু প্রোটেকশন সাথে রাখবা, ওইটা ব্যবহার করবা। তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তারপরে বিয়ে হয়ে গেলে তখন খালি খালি থাকবা। তখন আর তোমাকে আমি বলবো না, তখন যত দ্রুত বা পারি তুমি আমাকে করে পেট পেট বানিয়ে ফেলবা। আমার আর কোনো সমস্যা হবে না তখন, বুঝছো? এখন তো বিয়ে হয়নি, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, বোঝো না কেন পাগল ছেলে? তো ঠিক আছে, কাল কিন্তু আমি অবশ্যই আসছি। কি আর কি কিছু বলবা নাকি কথা শেষ? না না, আর কিছু বলার নেই। যেটা আমি আসলে তোমাকে বলে বোঝাতে চাইছি সেটা তো পেয়ে গেলাম, ঠিক আছে? তো রাখতেছি। আগামীকাল আসো, তারপরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে জান। উম উম আল্লাহ হাফেজ, ভালো থাকবা। কলিদার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তাহলে আমি খুশি। ধন্যবাদ।
হ্যালো, জামাই বাবা যে বলছো নাকি? হ্যাঁ মা, ভালো আছেন আপনি? ভালো কি আর তুমি আমাকে রাখছো বাবা? ভালো রাখিনি মানে? আমি আবার কি করলাম? তুমি কি করনি মানে? তুমি এমন কিছু আচরণ আমার সঙ্গে ইদানিং করতেছো, আমি খেয়াল করে দেখতেছি। এটা আসলে তুমি মোটেও ঠিক করতেছো না বাবা। এটাকে বলা হয় বেইমান। কারণ আমার সাথে তোমার কথা ছিল যে আমার মেয়েটা যখন মারা গেছে তুমি তো একটা বিয়ে শাদী করার জন্য উঠে পড়ে লাগছিলে বাবা। তারপরে আমি শাশুড়ি হয়ে তোমাকে বললাম যে বাবা, আমার মেয়ে যখন মারা গেছে, তো সেই গ্যাপটা না হয় আমি পূরণ করব। কারণ তোমার শ্বশুরও বিদেশ পড়ে আছে। আর যদি তুমিও চ্যাংড়া মানুষ, আমিও তোমার চ্যাংড়া জোয়ান শাশুড়ি। এখন আমি যদি সেই মেয়ের জায়গা থেকে তোমার বাকি জীবনটা পূরণ করে যেতে পারি, তোমাকে তোমার স্বাদ আলাপ মেটাইতে পারি, তাহলে সমস্যাটা কোথায়? তুমি বলছিলে যে হ্যাঁ আম্মা, তাহলে তো আর আমার বাকি জীবনে কোনো কিছু দরকারই হয় না। ও, 2 বছর 3 বছর যাইতে না যেতেই এখন আবার তুমি ঘুরে দাঁড়াইছো। আমি ইদানিং খেয়াল করে দেখতেছি তুমি আমার বাড়িতে আসা বন্ধ করে দিছো। আমার ফোনটা ঠিক মতো রিসিভ করো না। আমার প্রতি তোমার কোনো আকর্ষণ কোনো কিছুই নেই। আমি খুব খেয়াল করতেছি বাবা এটা। হ্যাঁ, এটা মোটেও ঠিক না, এটাকে বলা হয় বেমানি। কারণ স্বার্থপরের মতো কাজটা আমার দ্বারা সম্ভব না, এটা তুমিই করতেছো, বুঝছো? কারণ আমার কাছে আমি ইদানিং খেয়াল করে দেখতেছি যে আমার প্রতি যে তোমার একটা আকর্ষণ, স্বাদ আহ্লাদ সব মনে হয় তোমার মিটে গেছে না? এখন তুমি সাইড কাটতেছো, এখন তুমি অন্যথায় পা ফেলাচ্ছ, এটা আমি কিন্তু ইদানিং খুব খেয়াল করতেছি। কোনো চাহিদাই নেই। কেন? কি অপরাধটা আমার ছিল বলো? আপনার কোনো অপরাধ নেই, সবই ঠিক আছে, কারণ আপনি সেই মুহূর্তে আসলে আমাকে দারুণ উপকারী করছিলেন। কারণ আপনার প্রতিও আমার একটা রুচির স্বাদ ছিল বা জাগছিল, সেটা আপনি শাশুড়ি হয়েও আমাকে, মানে আমি যে আপনার জামাই তারপরেও এটা পূরণ করছেন। কিন্তু অনেক দিনই তো হয়ে গেল, আসলে আমার এক তরকারির বেশি দিন খাইতে ভালো লাগে না, বুঝতে পারছেন? তো এই জন্যই আমি একটু রুচির পরিবর্তন করতে যাচ্ছি। আর আপনিও করেন না এটা, প্রয়োজনে আমি আপনাকে একটু হেল্প করবো আম্মা। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। আর আপনি আমাকে শুধু শুধু দায়ী করতেছেন। আরে জীবন তো এখনো অনেক সামনে পড়ে রইলো। আর শুধু আমিই বা আপনাকে নিয়ে পড়ে থাকবে কেন, আর আপনিই বা আমাকে নিয়ে এত পড়ে থাকবেন কেন? আচ্ছা, আমি বোঝেন না বুঝতে এটা? পারছি একটু তোমার কথা, তবুও পরিবর্তনশীল হন, শোনো। আপনাকেও আমি দিব। না রে বাবা, তুমি এরকম কথা বলো না তো। কারণ আমি তোমার কাছে থেকে অভ্যস্ত হয়ে গেছি, বুঝতে পারছো? আমি আমার জীবনে আর নতুন মানুষের সঙ্গে জড়াইতে চাচ্ছি না। কারণ তুমি আমার জন্য একদম পারফেক্ট ছিলে। এই জন্য বলতেছি যে নতুন যে আসবে সে বা কেমন হবে, তার আচরণবিধি বা কেমন হবে, এটা আসলে আমার কাছে একটা ভয় বা টেনশন কাজ করে। আর আমি চাচ্ছি না যে এই বয়সে আসলে নতুন কাউকে আমার জীবনে আবার মাখিয়ে নিই। কারণ তোমার সাথে দীর্ঘদিন ধরে আমি চলতেছি এবং অভ্যস্ত হয়ে গেছি, বা তোমার মধ্যে আমি একটা ভালো লাগার কোনো কিছু খুঁজে পেয়েছিলাম। তো আমি বাকি জীবনটা তোমাকে দিয়ে পার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যদি এখন এই কথা বলো বাবা, তাহলে আমার তো আর আফসোসের শেষ থাকবে না। আমার মধ্যে খুব দুঃখ কষ্ট বয়ে যাবে আবার, বুঝতে পারছো? কারণ আমার মেয়ে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমি এতটা কষ্ট পাইনি, কিন্তু তুমি আমার জীবন থেকে যখন কিছু পা টান দিচ্ছ, তুমি সরে যাচ্ছ, তখন কিন্তু আমার মধ্যে অনেক কষ্ট পাচ্ছি আমি। আমার কষ্টটাই হচ্ছে কারণ তোমার সব কিছুর মধ্যে যে এত সুখসাদ বা এত ভালো লাগা, সেটা আমার মতো এই জোয়ান শাশুড়কে কেউ এটা পূরণ করতে পারবে না, বুঝতে পারছো? তুমি একমাত্র পারবে আমাকে সবকিছু দিয়ে পূরণ করতে। আর তোমার সাথে এটা আমি দীর্ঘদিন ধরে ধরো করে যাচ্ছি, তো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বাবা। তুমি এরকম কথা বলো না প্লিজ। দেখো, একটু মনটা নরম করো। মানে তুমি যেটা বলতে চাইছো যে নতুন কিছু আবার আমদানি করবা, বা তুমি আমাকে নতুন কিছু একটা ধরাই দেবা, এটাকে জীবন বলা হয় না বাবা। এটা ওয়ান টাইম, একটা সময়ের জন্য হয়তো আনন্দ উল্লাস করার জন্য এটা হচ্ছে কথা, কিন্তু আমি একটা লং টাইম যে তোমাকে নিয়ে একটা লং জার্নি করতে যাচ্ছিলাম বা চলতেছিলাম, এভাবে না হয় দুজন চলতাম, সমস্যা হচ্ছিল কোথায়? তুমি আমার উপর থেকেই না হয় বাইরে এক দিনে এটা সেটা একটু করে টরে আসলে, সেটা কি হতো না বাবা? কিন্তু তুমি একদমই আমাকে ছেড়ে দিয়ে যখন অন্যথায় পালে রাখবা, তাহলে আমার কথা কি তুমি একটাবারও ভাবলে না? আমি কি তোমার দুঃখের সাথে ছিলাম না বাবা, বলো? তোমাকে আমি কি করলাম না বলো? ওই মুহূর্তে তোমার আসলে যে কষ্টে তুমি ভুগতেছিলে, যেটা আমার মেয়ে পারলো না, সেটা আমি তোমাকে পূরণ করলাম। আর আজকেই তুমি সেই কথাটা ভুলে গেলে? হ্যাঁ, আমি মানে তুমি যখন যেভাবে যা করতে চাইছো, যা চাইছো, তোমার কোন শখ আহ্লাদটা, তোমার কোন আইটেমটা আমি পূরণ করে দিই বলো? যত কষ্টই হয়েছে তবু আমি তোমার সব কথা শুনছি, সব কথা রাজি হয়েছি, বা আমি পূরণ করছি তোমার ইচ্ছাটা। তোমার জীবনে কোনো অখুশি, অপূরণ জিনিসটা আমি রাখিনি। আর এখন তুমি এই কথা বলতেছো? তার মানে তোমাদের মতো ছেলেদের কি এটাই স্বভাব, যে এক তরকারি খাইতে বেশি দিন ভালো লাগে না, রুচির পরিবর্তন করতে চাও তোমরা? সি সি বাবা, এটা আসলে ঠিক না।
তুমি আসলে কাজটা ইদানিং মোটেও ভালো করতেছো না। আর আমার এবার জায়গা কোথায় বলো? তবে আমার একটা অনুরোধ বাবা, তুমি যেখানেই যাওয়া যাই করো, তুমি নতুন মানুষ আমাকে দাও আর না দাও সেটা বড় কথা না, কিন্তু আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা থাকবে। তোমার যখন মন চাইবে তুমি তখনই আসবে। আসলে আমার ভুল হয়েছিল তোমার কাছ থেকে একটা পাবনা নিয়ে, বুঝতে পারছো? এটাই আমি ভুল করেছিলাম। কারণ আজকে যদি আমার এটা থাকতো, তাহলে আমি সমাজের মানুষের কাছে একটা বিচার দিতে পারতাম যে আমার জামাই আমার কাছে এই ধরনের এতদিন করছে, আর সে আমাকে এখন ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট নেই বিধায় আমি তোমাকে ধরতে পারছি না। তোমার যা খুশি তাই করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। তুমি যদি অন্যথাও যদি পা রাখো, তবে মাঝে মধ্যে আমার কাছে দু একবার এসো। কারণ দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। তুমি আমার সঙ্গে এরকম বেমানি করো না, প্লিজ। আর নতুন কোনো কিছু যদি তুমি কিছু করেই থাকো, সেটা মানে ক্ষণিকের জন্য করো, লং টাইমের জন্য করো না। লং টাইমের জন্য আমাকেই রাখো। আচ্ছা, তা না হয় কি রাখা করিনি যাবে, আমি কিন্তু তোমার জন্য বলো? শোনেন না, আমাকে আগে বলতে দেন। তুমি আর কি বলবে বলো? আমি না হয় বুঝলাম যে আপনার মেয়ের গ্যাপটা আপনি পূরণ করছেন, অথবা ধরুন আপনি আমার জীবনে মহা উপকার করছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার সঙ্গে আমার কথা ছিল বা প্রমিস করা ছিল এটাই, যে আমার শ্বশুর যতদিন বিদেশ থেকে বাড়িতে না আসবে অতদিন আমি চালিয়ে যাব। কিন্তু আমার শ্বশুরের তো বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়ে গেছে। এখন এই সময় যদি আমি আপনার কাছ থেকে সরে না আসি, তাহলে তো হবে না। কারণ এই অভ্যাসটাকে একটু চেঞ্জ করতে হবে। কারণ সে 5টা বছর পর দেখুন বিদেশ থেকে আসতেছে। তো এখন আপনি এরকম করতেছেন কেন? সে এসেও তো কিছু একটা তার জন্য রাখার দরকার আছে। সে যাতে বুঝতে না পারে যে আপনি দিনের পর দিন এই ধরনের কিছু একটা করে যাচ্ছেন। এটা আপনার সঙ্গে তো আমার কথা ছিল, কিন্তু এখন আপনি সারা জীবনের জন্য আমাকে যদি ধরে রাখতে চান, তাহলে কি হয় আপনিই বলেন। বাদ দাও তো তোমার শ্বশুরের কথা, গোড়ার দিন। ও, এখন আমার কথা ভুলে গিয়ে এই সমস্ত পাশ কাটাইতে দে শ্বশুরের উল্কানে দিচ্ছ না? তোমার শ্বশুরের কথা বাদ দাও তো। সে আজ 5 বছর খবর নেই, কিছু নেই, মানে বুড়ো হয়ে গেছে, তার কথা ভাবতেছো? তার দিয়ে এখন আমার জীবন চলবে নাকি? এখন না, শোনো, ওই তোমার মতো জামাইকেই আমার লাগবে। কারণ তোমার সাথে তুমি আমার জন্য পারফেক্ট ছিলে। আর সে মাঝে মধ্যে সে একটু আসবেই। তো সে আসলে তো তাকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত করবো না, ঠিক আছে? কিন্তু তার দ্বারা কি সম্ভব যে সে আমাকে চালিয়ে নিতে পারবে? কারণ সে বিদেশ বাড়ি বসেই কত না কি করছে, দেখলো কিটা? আমি কি দেখছি নাকি ওরে? আর কোনো পুরুষ ছেলে তোমাকেই তো আমি বিশ্বাস করতে পারছি না। এই ধরো, তুমি আমার সঙ্গে এতদিন ধরে যা কিছু করলে, এই যে এখন সরে যাইতে চাইছো, তোমার শ্বশুরে কি বিদেশ বাড়িতে এসে খালি খালি পড়েছিল? হ্যাঁ, সে তো পড়েছিল না। সে তার মতো ঠিক যেভাবেই হোক চালিয়ে নিয়েছে। তাই সে আমার জন্য যে কিছু একটা ধামা ভরা বস্তা ভরা কিছু গুছায় নিয়ে এসে ঢেলে দেবে তা তো না। সে তার মতো ঠিকই চালিয়ে নিয়েছে। বুড়ো হয়ে গেছে, 5 বছর আমার খবর নেই, মানে আমার কোনো খোঁজ খবর নেই না। সে থাকা নেই, কিছু নেই, আর আইসি একবার সে মহা কিছু করে ফেলবে না। হ্যাঁ, এইটা তুমি আমাকে বোঝাইতে চাইছো। আর সে আসলো আসলো, তাতে কি হয়েছে? সে থাকা সত্ত্বেও সে 1 মাস থেকে 2-3 মাস থেকে সে আবার চলে যাবে। আর তারপরে আমার কি হবে? তারপরেও তো আমার চলতে হবে, তাই না? তখন না হয় তুমি আমার সঙ্গে এটা করবা, কিন্তু তুমি যে আমার জীবন থেকে একদম সরে যেতে যাচ্ছ, তাহলে আমার কি হবে বলো? এই জন্য তোমাকে আমি বলছি। আচ্ছা আম্মা, আমি তো আপনার সবই শুনলাম। শোনেন, আমি আপনাকে যা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। শ্বশুর বিদেশ থেকে বাড়িতে আসতেছে, সে 2-3 মাস যায়, থাকবে না থাকবে, তার ছুটি শেষ হয়ে গেলে আবার যেহেতু সে বিদেশ পাড়ি দেবে, তারপরেই না হয় আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসি। এ নিয়ে আপনি এত টেনশন করছেন কেন? টেনশন করেন না তো, শুধু শুধু এত উতালা হয়ে যায়। সত্যিই বলছো তুমি? তুমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে তো? হ্যাঁ, আমি কথা দিলাম তো। আপনি আমাকে বিশ্বাস করেন না কেন? অযথা এত টেনশন করছেন আপনি। যাক বাবা, তুমি আমাকে এতক্ষণ পরে মুখে হাসি ফোটালে বাবা। ঠিক আছে, তাহলে তাই হবে। তাহলে এখন নিশ্চিন্তে হয়েছেন তো আপনি? এখন রাখি আমি। আচ্ছা রাখো, কিন্তু শোনো বাবা, রাত্রে কিন্তু ফোন দিও, আবার ভুলে যেও না। অপেক্ষায় থাকবো তোমার। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। তো বন্ধুরা, জামাই শাশুড়ির 2য় পর্ব শুনে যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, যদি 3য় পর্ব চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। ততক্ষণে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হে বাবা রুকমান, তুমি একটু দেখো না,
দেখো তোমার বাবা আমারে মারধর করে তাড়িয়ে দিচ্ছে বাড়ির থেকে, আমার কাবুল সুপুর খুলে সাহেবলাস পরে আমি দাঁড়িয়ে আছি, আমাকে এত মানহানি করে মানুষের সামনে কেন যে তোর বাবা রে বাবা। তুমি একটু দেখো না, আমি আর কত এই অত্যাচার সহ্য করবো তোমার বাবার। হ্যাঁ, আমার এই 6 মাসের পেটে বাবু এখন এটা বলতেছে যে এটা নাকি তোমার। আজ তুমি একটু এ বিষয়ে তোমার বাবাকে কিছু বলো, এই বয়সে এইরকম মানিজ্য হানি করলে আমার মানিজ্য থাকবে? তুমি বলো আমাকে। বাবা কি আছে তোমার ধারে? না রে বাবা, তোর বাবা আমার সঙ্গে এই আচরণ করতেছে, আমাকে এরকম করে আমার সঙ্গে এই খারাপ বিহেভ করে সে বাসার থেকে কোথায় যেন রাগ করে বের হয়ে গেল। তুই বল না বাবা, আমি কি করব? তুই না হয় এটা আবার করছিস করছিস, কিন্তু তোর বাবার বলে তো আমি এটা চালিয়ে দিছিলাম, কিন্তু তোর বাবা এটা এখন মেনে নিচ্ছে না। সে কথায় কথায় উঠতে বসতে আমাকে বলে তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসিস, আমাকে এটা জব দিয়ে করতে হবে তো, তারপরে তাছাড়া তোকে আমি ভাত দেবো না। এখন তুই কি করবি বল? আচ্ছা মা, তুমি আমাকে বলো, যে তুমি আমাকে একদিন বললে যে তোমার সন্তানাদি বাবা দিতে পারে না, বাবা নাকি অক্ষম। তো তুমি আমাকে ছোটবেলায় এক গরিব মানুষের কাছ থেকে আমাকে নিয়ে এসে লালন পালন করে এত বড় করছো, আমি তো আর তোমার পেটের সন্তান না। কিন্তু তোমার, আমি যখন বড় হলাম, তো তোমার এই আক্ষেপ শুনে তো আমি তোমাকে এই উপকারটুকু করছি। এখন নিজের মুরদ নেই, একজন দেশে সেটাও মেনে নেবে না, আবার মাঝে মধ্যে এসে তোমার সঙ্গে এইরকম ঝয়ঝামেলা করতেছে। তা করবে কেন? গেছে কই? আমার কাছে ফোনটা ধরায় দাও। আরে বাবা, তোকে তো সে সন্দেহ করতেছে না, সে আমাকে বলতেছে যে তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসছিস। আমি তো তোকে দিতে এতদিনে পারলাম না, আর কি করে তোর এটা এখন হলো? 6 মাসের বাবু পেটে তোর, তুই কোথায় গেছিলি, কার সঙ্গে ইটিস পিটিস করছিস? তোর নাগরটাকে পীড়িতের ওই নাগর কে আমি এটা জানতে চাই। আমাকে খুব জবরদস্তি করে কথা বলছে, সে উঠতে বসতেই আমার সঙ্গে এরকম মন মালিন্য করে চলতেছে। আমি কি করব বল না? এখন আমি সন্তান সম্ভব না, আমার এই 6 মাসের পেটে বাবু, আমি এই সময় যদি তোর বাবার সঙ্গে জয়ঝামেলা করি মানুষ কত কটু কথা বলবে, আমার কি মানের জোচ্ছে রাখতেছে বল? কিন্তু আমি তো জানি যে এটা আমি তোর কাছ থেকে নিয়েছিলাম, আর এটা সে এখন কিছুতেই মেনে মেনে নিচ্ছে না। এখন কি করে যে তাকে তোর কথা আমি বলি, তোর কথা কি বলা যাবে তুই বল? তোর কথা বললে আমাকে বাড়ির থেকে একদম তাড়িয়ে দেবে। যাই হোক, আমি এত করে বলতেছি এটা তোমারই, এটা তোমারই। মানুষ সবসময় একরকম থাকে না, সে কিছুতেই বিশ্বাস করে না। এখন আমি কি করব? এই জন্য বলতেছি তোর বাবারে তুই কি একটা ফোন করে কিছু একটা তো বুঝায় একটু বল যে মায়ের সঙ্গে এরকম খারাপ বিহেভ করো না। তুমি এই সমস্ত এই বয়স আচরণ করলে এবার মানুষ বলবে কি? এটা একটু বোঝাও না বাবা। আমি তাছাড়া যার পারতেছি না, আমি অসুস্থ মানুষ এই অবস্থায়। আর তুমি বাড়িতে আসো, বাড়িতে না আসলে এটার বিচার হবে না, তুমি বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। শোনো মা, ওই বাবা যেন আমাকে মাথাটা গরম করে না দেয়। কারণ আমি ইতিপূর্বে তোমার কথা শুনে কিন্তু তোমাকে ওইটা দিছি, কয়েকটা দিন দাঁত করে দিছিলাম, তাই হয়েছে। এখন এইটা তুমি বহন করো এবং এটার দাও, জন্ম দাও, সবই ঠিক আছে। কিন্তু বাবা তোমাকে ভুল বুঝতেছে। এইটা যদি আমি তাকে বোঝাতে না পারি, সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, যাক, তুমি তাকে আর নিষেধ করো না, আমি তোমাকে চালাবো। আর এই বাকি যে কয়েকটা মাস আছে, এই কয়টা মাস তোমার সঙ্গে কন্টিনিউ এখন থাকবো নিয়মিত, পূর্বের মতোই সুন্দর করে তোমাকে আদর যত্ন দিব আমি। বুঝতে পারছো? এ বাবা রুকমান, ভালো কি তুই সত্যি বাড়িতে আসতেছিস? তুই আয় না বাবা। দেখ, এরকম আমার সঙ্গে উঠতে বসতে ঝামেলা পাকে, মন ভার করে থাকে সবসময় আমাকে, তো ওটা তো দেয়ই না। ওই তুই যা দিছিস আর তোর থেকে যা আমার হয়েছে, তারপরে আর একটা দিনও সে আমার সঙ্গে মুখ ফিরে কথা বলে না, কাছে থাকে না। কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি আমি। তুই তাড়াতাড়ি আয় না। দেখ, আমারও এখন লাগবে, কারণ কমপক্ষে 2-3 মাস তো তুই আমাকে চালাবি, সুন্দর করে দিবি তুই আমাকে। দেখ, তোর ওইটার কথা আমি ভুলতে পারি না রে বাবা। অত সুন্দর, অত মোটা লম্বা, দেখ আমার খুব ভালো লাগে। তুই আয় না বাবা, আমার খুব ইচ্ছে করতেছে, কারণ তোর বাবা আমাকে সময়ই দিচ্ছে না। সে আমার সঙ্গে এরকম ঘেজর ঘেজরি করবে বাড়িতে, নাকি সে একটু ভালো করে কথা বলবে? তো ওই সমস্ত দেবে কখন তুই বল? এই জন্য তোর প্রয়োজন, আমার আমার এই সময় লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, বুঝি তো সবই, কিন্তু আমি তো তোমাকে আসলে বাবার উপরে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তায় আছি। তো উনি যখন তোমার সঙ্গে এইরকম বিহেভ করতেছে, এটা তো আর আমি জানি না। আর তুমি এত কষ্টের মধ্যে আছো, তাও তো তুমি ইতিপূর্বে আমাকে বলোনি। ঠিক আছে, শোনো, আমি 2-3 দিনের মধ্যেই বাড়িতে চলে আসতেছি, আর আসলে তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। আর শোনো, যেহেতু ওইটা আমি তোমাকে দিয়েছি, ওইটা সুন্দর করে পৃথিবীতে নিয়ে আসো। তারপরে ওর দায়িত্ব, যা কিছু ভরণ পোষণ বাবা যদি মেনে নাও নাও, আমি ওইটা নিজে বহন করব। আর শোনো, আমার খুব লাগবে, আমি তোমাকে ভুলতে পারতেছি না। তোমাকে
আসলে কয়েকটা দিন যেভাবে ঠিকঠাক মতো এটা দিছিলাম তারপর থেকে আমার খুব মনে পড়তেছে, আমি বারবার মিস করি, কিন্তু তোমাকে কিছু বলতেছি না, ফোন করেও কথা বলি না, বলতেছি না এই জন্য যে হয়তো বাবার কম পরে যাবে অথবা বাবার সঙ্গে তোমার ঠিকঠাক মতো চলতেছে এই জন্য। কিন্তু উনি যে ভিতরে ভিতরে তোমার সঙ্গে এই ধরনের অশান্তি দিনের পর দিন করেই চলছে তা তো আর আমি জানতেছি না। আরে বাদ দাও তো তার হিসাব। সে যদি তোমাকে কোনো রকম মানে ইয়ে না করে, এলাও না করে, তুমিও এলাও করবে না। তুমি সম্পূর্ণ আমার উপরে নির্ভর করো। আমি তোমাকে একটার কাছে পাঁচটা দেব, সমস্যা আছে? আমি ঠিকঠাক মতো চালাবো। আরে আমার যা আছে তার তো ওই রকম মুরতি নেই তো, অযথা সে তোমার সঙ্গে বাড়তি এরকম কথা বাড়াচ্ছে কেন? সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায় যাক, একে তার কোনো নিষেধ দিও না, ধরে রাখো না। আমার উপর নির্ভর করো তুমি, আমি আসতেছি। তুই যখন এত করে আমাকে সাহস দিলি, তাহলে তো আমি তোর কথাই এখন থেকে শুনবো। জানিস, আমি এই অবস্থায় না খুব নার্ভাস হয়ে গেছি, কারণ সে সব সময় আমার সঙ্গে এরকম করতেছে। আর তুই যখন এতটুকু আমাকে সাহস দিছিস, আমি একদম স্টিল আছি। আর আমি তোর বাবার কথায় ভেঙে পড়বো না। সে যদি আমার সাথে এরকম বিহেভ করে, আমিও তার সঙ্গে উঠে পড়ে লাগবো। বাড়ির থেকে যদি কোথাও চলে যায় যাক না, আমি তার ভরসা করবো না। তুই যদি আমাকে ঠিকঠাক মতো চালাইতে পারিস, জানিস, সেদিনের কথা আমারও খুব মনে পড়ে রে। তুই এত সুন্দর করে আমাকে দিলি না, মানে এত সুন্দর আমি কখনো তোর বাবার কাছ থেকে পাইনি। দারুণ লেগেছিল তোর আচরণটা, তোর ব্যবহারে আমি মুগ্ধ, জানিস। তুই ওইভাবেই মানে চিৎ কাট বুননেই যেভাবে খুশি, যত খুশি। দেখ না, আমি তো ওই রকমই আছি। একদম আমার শারীরিক পায়ের থেকে মাথা অব্দি কোনো কিছু মানে হস্ত নষ্ট হয়নি, কত সুন্দর আছে, যত্ন করে রাখছি। তোকে আমি আসলে এটা সম্পূর্ণ কিছু উপহার দেব। একদম ওই অবস্থায় আছি। তো তুই বাড়িতে আয়। আর শোন বাবা, একটা কথা বলি, এই নতুন মেহমানদের যখন দুনিয়াতে নিয়ে আসতেছি, তাহলে ওর নাম রাখবে কি, একটা কিছু ঠিক কর। তোর নামের সাথে মিল করেই কিন্তু ওর নামটা রাখবি, তোর বাবার নামের সাথে না, বুঝতে পারছিস? আরে হ্যাঁ মা, ওটা যেহেতু আমার, ওটা বাবার নামের সাথে যাবেই তো না, আমার নামের সঙ্গে মিল করে ওর নামটা রাখবো। আরে একটা কেন, পরবর্তীতে প্রয়োজনে যদি এটা ছেলে হয় পরবর্তীতে মেয়ে আসবে, তুমি রেডি থাকো, আমি আছি না, তোমার কোনো টেনশন নেই। আর শোনো, ওই বেটার পারে কোনো তোমার নির্ভর আর করার দরকার নেই। ও ওর মতো করে থাকগা, রাগ মারাইছে, রাগ নিয়ে ও ভাতে দিয়ে খাগগা। আমি তোমার জন্য থাকলাম, তুমি শুধু আমাকে কন্টিনিউ চালিয়ে যাবে। আর সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায় তাহলে তো তোমার আর আমার আরো ভালো হবে, দিনপথ সুন্দরভাবে চলতে পারবো। আর আমারও জানো খুব ভাল লাগে তোমাকে, কেন যে বুঝি না। তোমার ওই গোলাপি ঠোঁট দুটো, তোমার চোখ টানা টানা চোখ দুটো, মানে তোমার মায়াবী মুখখানা দেখলেই আমার দারুণ মায়ায় পড়ে যায়, খুবই ভালো লাগে। আর জানো, তোমার পায়ের থেকে মাথা অব্দি মানে কত সুন্দর সুঢল হুষ্টপুষ্টু। হুম, দেখলেই যে আমি পাগল হয়ে যাই। তো ঠিক আছে, আমি কিন্তু 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমারও কাজ শেষ এদিকে। আমি মনে মনে ভাবতেছিলাম যে বাড়িতেই আসবো, তো তুমি যখন এত করে এই সমস্ত সংবাদ দিলে, আর আমি এখানে থাকছি না, আমার মনটা এখন চলে গেছে তোমার কাছে, আমি চলে আসতেছি। আচ্ছা বাবা, আয় তুই। তোর অপেক্ষায় আমিও পথ গুনতেছি। আর শোন, এরকমান, মনে পড়ে তোর সেই কথা, ওই যে তোর বড় পুকুরে বাড়ি বিয়ের অনুষ্ঠানে ওই যে দাওয়াত খাইতে গেছিলাম আমরা ফ্যামিলি সবাই? সেদিনকে ওই যে শোয়ার জায়গা ছিল না, একটা রুমে সবাই আমরা ঘুমাইছিলাম, মনে আছে? তোর বাবা ওই যে তাস খেলার জন্য কোথায় যেন বাইরে, তারা ওই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় সারাটা রাত কাটিয়ে দিল। আর সেই রাত্রে যে তুই আর আমি কি করেছিলাম রুমের মতো, মনে আছে? হ্যাঁ। ওই রাতের কথা না আমি মাঝে মধ্যে ভাবি, জানিস। তুই যে ওই রাত্রে একটা সুযোগ পেয়ে আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করছিলি রে বাবা। সেদিনই তো আমি দেখছিলাম যে তোর ওইটা অত মোটা, অত সুন্দর, জানিস, অত বড়, এটা দেখে আমার মানে খুবই ভালো লাগছিল সেদিনকে। তো আমি সেদিন থেকে ঠিক করলাম যে এইটা আমি আজ হোক কাল হোক, তোকে যেভাবেই হোক তোর কাছ থেকে আমি এটা নেবই। কারণ ইতিপূর্বে তোর বাবা কখনো এত সুন্দর কোনো কিছু আমাকে উপহার দেয়নি, জানিস। এই জন্য আমার মধ্যে একটা আফসোস কাজ করে। তো ওই রাত্রি যখন আমার আশাটা তুই পূরণ করলি, আমি দারুণ সেদিন খুশি হয়েছিলাম। মানে তুই তোর ফজরের আজান পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সারা রাত এই যে আমার সঙ্গে বগর বগর করে কথা বললি, নানান কথা শোনালি, মই ফাঁকে ওই যে আমাকে এত সুন্দর করে সুখ দিলি, মজা দিলি, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম। তুই যে অত সময় ধরে করতে পারিস, আমার জানা ছিল না। মানে সেদিন থেকেই আমি তোর প্রতি একদম দুর্বল হয়ে গেছি। তোকে সবসময় আমি কল্পনায় রাখি, তোকে নিয়ে ভাবি। মনে মাঝে মাঝে মনে হয় কি জানিস, তোর বাবার যদি কিছু একটা হয়ে যেত, কোথাও যদি চলে যেত, তাহলে সারাটা জীবন তোকে দিয়েই আমি পার করতাম। কারণ তোর মতো এইরকম পারদর্শী ছেলেই আমার জন্য পারফেক্ট। কারণ আমি তো তাগড়া জোয়ান একটা তোর মা।
আর এইরকম কিছু চালানোর মতো তোর বাবার কোনো তুই মানে যোগ্যতাই নেই। এখন কি বলবো বল, কপাল গুনে বিয়ে শাদী হয়ে এই সংসারে আসছিলাম, মুরত নেই একটা সন্তান গিফট করার মতো, সে আবার এই সময় এসে বড় বড় কথা। দেখ না, তুই আমার যে উপকারটা করছিস আজকে, কোন মেয়ের, কোন বাঙালি কোন মেয়ের মানে শখ করে না যে নিজের পেটে একটা সন্তান হোক? কোন মেয়ে একটা তাই না যে তার পেটে নিজের সন্তানকে সে লালন পালন করুক? দেখ, তুই ছোট থাকতে তো মানে আমার সন্তানাদি সে তখন দিতে পারলো না, তখন তোকে আমি দত্তক নিয়ে এসে পুষিয়ে এত বড় করছি, আজকে তুই অনেক বড় হয়ে তুইও লম্বা চড়া অনেক সুন্দর হয়েছিস। আর তোকে দিয়েই তো আজকে আমার জীবনে সফলতা খুঁজে পেলাম রে। আমি কি এটা ভুলতে পারি? তুই বল না। আরে, আমি তো ওই অবস্থায় আছি। এখন তুই আসলে নতুন করে শুরু করবি, তোর বাবা আমাকে রাখুক আর না রাখুক আমার কোনো যায় আসে না, আমি তোর উপরে কিন্তু নির্ভরশীল। আরে তোরটা আমার নিতে দারুণ লাগে, বুঝিস না কেন? তুই অত সময় ধরে ইয়ে করিস, এটাই আমার সবচাইতে ভালো লাগে, তোকে ধন্যবাদ দি জানিস। আর শোন, আর একটা কথা বলি, শুনতেছি, বলো। মানে তোর বাবা যদি তুই আসার পরে কোনো মানে কোনো কথায় কথায় বেঁধে ওঠে, তাহলে তুই বলবি যে তোমার চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাও, তোমার এই সংসারে দরকার নেই। মানে তুই যেভাবে হোক তাকে যদি আমার কাছ থেকে আলাদা করে দিতে পারিস, সেটাই মনে হয় বেটার হয়। কারণ দেখ, প্রতিদিন এরকম সংসারে অশান্তি আর ভালো লাগে না রে বাবা। তুই থাক না আমার পাশে, তুই থাকলে আমি সারা জীবনে পৃথিবীতে সুখী, আমি আমার মতো সুখী কেউ হবে না জানিস। আচ্ছা যাক মা, যখন তুমি এই কথা বলছো যে আমার মতো এক হতভাগীকে পেয়ে তুমি জীবনের সুখী হতে পেরেছো, তাহলে আমি নিজেকে ধন্যই মনে করছি। আর আশা করি আগামী দিনগুলোতে তোমাকে এইভাবে সুখী দেব, সুখী সুখী রাখবো। কারণ আমি জানি যে আমার সবকিছু পেয়ে তোমার পরাণটা জুড়ায় গেছে, পরাণটা ভরে গেছে। আর এর চেয়েও তোমাকে সুখী করব, এর চেয়েও তোমাকে মজা দেবো, শান্তিতে রাখবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, আমি আগামী 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমার কাজ শেষ। তো এখন রাখি না, আর কিছু বলবা? না রে বাবা, আর কি বলবো জানিস, তোর কথা শুনে না আমার পরানটা একদম ভরে যায়। আমার শুধু তোর সাথে কথা বলতেই মন চায়, তোরটা নিতেই মন চায় জানিস। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। আর এদিকে তোর বাড়ি মানে বাবাও অশান্তি করতেছে, এটা তাড়াতাড়ি এসে একটা ফয়সালা করে দে, মীমাংসা করে দে। আর তোর উপরে আমি ডিফেন্ড করতেছি। আর হাতেও তো সময় নেই, 6 মাস চলতেছে, কিন্তু মনে রাখবি এই 6 মাসের থেকে বাকি 2-3 মাস কিন্তু একা ধারসে করে যাবি, কোনো ভয় নেই। আমি তোকে দিব, বুঝতে পারছিস? সুন্দর করে দিবি তুই যেভাবে পারিস। আমি তোরটা নেওয়ার জন্যই কিন্তু মানে অনেক অপেক্ষায় আছি। তুই তাড়াতাড়ি চলে আয়। তো ঠিক আছে, কাজ যখন আছে আর কেউ শুনে ফেলতে পারে, আমি রাখতেছি। ওকে মা। আর শোনো, ওই আমি না আসা পর্যন্ত বাবার সঙ্গে নতুন করে আর কোনো ঝয় ঝামেলায় জড়ায় না। আমি খুব শীঘ্রই চলে আসতেছি, ততক্ষণ অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। কিরে, যাওয়ার সময় একটা দিয়ে গেলি না, হ্যাঁ? আচ্ছা, ওকে, বাই বাই। এসে দেবো। বাই। তো বন্ধুরা, আমার ছেলের কাছ থেকে একটা সন্তান নিয়েছিলাম, তাই সংসারে কি ঘটেছিল এইটা তোমাদের শেয়ার করতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। তো যদি এই ঘটনাটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।